নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে স্বাগত এবং আরও একটি রাজনৈতিক পর্যালোচনা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে চলে এসেছি আমি খবরিলাল বিবেক। লোকসভা নির্বাচন 2024 একেবারে দরজায় কড়া নাড়ছে। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু লোকসভার দামামাও বেজে যাবে, যেটা অলরেডি বেজে গেছে, আরও ভালো মতো একেবারে কানে পরিষ্কারভাবে শোনা যাবে। সবকটা রাজনৈতিক দল তাদের মতো করে গেম প্ল্যান, তাদের মতো করে ব্লু প্রিন্ট তৈরি করে নিচ্ছেন দিল্লির মসনদ দখলে নিজেদের লড়াইয়ের। থেমে নেই বিজেপি, থেমে নেই কংগ্রেসও, কিন্তু বিরোধীদের মহাজোট ইন্ডিয়া গঠবন্ধন বা ইন্ডিয়া অ্যালায়েন্স, তার মধ্যে এখন যে জোটের মধ্যে জটিল জট হয়ে আছে তার একটা সুতোকে কেউ কোনোভাবে সামলাতে পারছে না, এবং সেটা হলো কংগ্রেস। কংগ্রেসের সাথে অন্য দলগুলোর আভ্যন্তরীণ সমীকরণ কি হবে এই নিয়ে কিন্তু এখন সত্যি কথা বলতে কংগ্রেসের হাইকমান্ড থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল সবারই একেবারে দিশাহারা অবস্থা। এবং সব থেকে নজরে রাখার মতো দল তৃণমূল কংগ্রেস, তাদের সাথে কংগ্রেসের আভ্যন্তরীণ সমীকরণ এই মুহূর্তে কিন্তু খুব একটা মানে জমাটি বলা যাচ্ছে না, কিরকম যেন একটা ধরি মাছ না ছুঁই পানি তৃণমূল সুপ্রিমোর এরকম একটা আবভাব দেখে কিন্তু সবাই বেশ অবাক হয়ে যাচ্ছেন। তিনি যখন মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করলেন তখন কিন্তু সবাই চমকে গেছিলেন। তারপরে দেখা গেল সাংবাদিক সম্মেলনে তিনি এলেন না, তারপরেই যেন মনে হচ্ছে দূরত্ব একটু একটু করে বাড়ছে বই কমছে না। অপরদিকে তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখলাম যন্তর মন্তরে বিরোধীদের একটি ধর্ণা ছিল, লোকসভায় যাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল তাদের সমর্থনে বিজেপির বিরুদ্ধে বিজেপি গণতন্ত্রের উপরে বুলডোজার চালাচ্ছে এই অভিযোগ তুলে যন্তর মন্তরে ধর্ণা। সেখানে বিরোধী দলের সবকটি বিরোধী দলের কিন্তু তাবড় প্রথম সারির নেতারা ছিলেন। ব্যতিক্রম শুধুমাত্র তৃণমূল কংগ্রেস। সেখানে কি উপস্থিত ছিলেন? মৌসম বেনজির নূর। এক সময় তার কিছুটা নাম ছিল কংগ্রেস সাংসদ হিসেবে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছেন, কিন্তু হঠাৎ করে এই অনুষ্ঠানে মৌসম বেনজির নূর, রাজনীতির কারবারিদের কিন্তু এই নিয়ে ব্যাপারটাকে চোখের বালির মতো চোখে কিন্তু কট করে ঠেকেছে, এবং ঠেকেছে আমাদেরও। কড়া নজর রাখা হয়েছে তারপর থেকে এই বিষয়টার উপর, এবং কোথাও না কোথাও গিয়ে ব্যাপারটার উপরে আরও ভালো করে নজর রেখেছে আমাদের খবরিলালের প্রতিনিধি এবং আমার সহকর্মী পূর্বা আপনাদের জানাবে যে তার পরবর্তী যে পটভূমি সেটা কীরকমভাবে পরিবর্তিত হয়েছে। পূর্বা, দর্শকদের জানাও যে কংগ্রেসের এই মুহূর্তে ঠিক জোট নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে তাদের কীরকম ভাবনা চিন্তা বলে তোমার মনে হচ্ছে? একদমই যা বলেছো, INDIA অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যে একটা জট হয়ে রয়েছে এই মুহূর্তে। কারণ কংগ্রেস যেখানে চাইছে পশ্চিমবাংলায় 7 থেকে 8টা আসন শাসক দল ছেড়ে দেবে, সেদিকে শাসক দল নাছোড়বান্দা দুটোর বেশি ছাড়বে না, এই নিয়ে তো একটা জট রয়েছে। সেদিক থেকে আবার বলা যায় গত বিধানসভায় যেখানে কংগ্রেসের একটু হলেও ভরাডুবি হয়েছে, সেই যে দাপটটা ইন্ডিয়া জোটে অ্যালায়েন্সে দেখাবে সে দাপটটাও আবার সেইভাবে দেখাতে পারছে না। তাই কোথাও একটা তৃণমূল সুপ্রিমোর কাছে কিন্তু একটা মানে সারেন্ডার করা বলে অদৃশ্য পাওয়ার রয়ে গিয়েছে কাঠি ঘোরানোর। সেদিক থেকে তো বলা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেনই না যে পশ্চিমবঙ্গে দুটোর বেশি আসন কংগ্রেসকে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার কংগ্রেসের পক্ষেও কিন্তু একটা অন্যরকম আমরা চাপ দেখতে পাচ্ছি, কারণ কিছুদিন আগে যে আমরা দেখলাম যে হাইকমান্ডের সঙ্গে বঙ্গের যাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রয়েছে তাদের একটা মিটিং ছিল, তাদের কি মনোভাব কংগ্রেসের, ঠিক তারা কতটা পরিমাণ আসন চাইছে বা কংগ্রেসের বঙ্গে কতটা পরিমাণ দাবি করবে, আর বঙ্গে যারা কংগ্রেসের নেতা রয়েছেন তাদের মনোভাব কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা গাঁটছড়া নিয়ে। সেখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে তারা কিন্তু একেবারেই রেডি নয় শাসক দলের সঙ্গে কিন্তু বঙ্গে গাঁটছড়া করতে বা সমঝোতা করতে আসন নিয়ে। একদমই এই যেমন কথা, সেই অনুযায়ী আবার কি কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে আবার সেইভাবে কাউকে অবজারভার হিসেবেও কিন্তু দায়িত্ব দেয়নি, আবার সেদিক থেকে একটা অ্যাডিশনাল যে ইনচার্জ হিসেবেও যে দেবে তাও একটা দেয়নি, জাস্ট একটা নর্মাল মানে হ্যাঁ যে ঠিক আছে বঙ্গে কংগ্রেস রয়েছে যে সেদিক থেকে একটা অ্যাডিশনাল অবজারভার হিসেবে রেখে দাও। একদমই হাই কমান্ডের হাতেই সেই মানে বলা চলে যে পুতুল হয়, রাজস্থানে কাঠের পুতুল যে দেখি সেই দড়ি কিন্তু হাই কমান্ডের হাতেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেদিক থেকে বলা চলে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের শাসক দল কি যে করবে সেই নিয়ে কিন্তু একটা মাথা ব্যথা
এই ইন্ডিয়া জোটের কাছে হয়ে দাঁড়িয়েছে। একদমই তাই, এবং তুমি এই বিষয়ে নজর রেখো এবং অসংখ্য ধন্যবাদ। এবং পূর্বা যেটা বললো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্প্রতি দেখা গেছে যে সারা ভারত ভিত্তিক তারা একটি লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টে কিন্তু কাদের কাদের কোন রাজ্যের অবজারভার বা কোন রাজ্যের কি দায়িত্ব দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত একটি লিস্ট দেওয়া হয়েছে। সেখানে তাৎপর্যপূর্ণভাবে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা তার নামও রয়েছে, কিন্তু তার নামের পাশে লেখা রয়েছে নট অ্যাসাইন্ড, অর্থাৎ তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এবং দর্শকদের আমি মনে করিয়ে দিতে চাই, যেটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, যে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই প্রিয়াঙ্কা গান্ধী ভাডরা, ফলে সেখানে কি কোথাও তাকে দায়িত্ব না দিয়ে উত্তরপ্রদেশে বারাণসীতে তাকে বিশেষভাবে কনসেন্ট্রেট করার একটা জায়গা বা একটা সুযোগ করে দিচ্ছেন তৃণমূলের হাইকম্যান্ড? প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি যে দাবি ছিল জোরদার প্রার্থী প্রধানমন্ত্রীর এগেনস্টে, সেটা কিন্তু মেনে নেওয়া হচ্ছে। অপরদিকে বঙ্গে তার দাবি মেনে নেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো সমস্ত চিন্তাভাবনা বিষবাউ জলে। যদিও মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু এই মুহূর্তে যা খবর 31শে ডিসেম্বর অবধি তিনি কিন্তু আলটিমেটাম দিয়ে রেখেছেন। তার মধ্যেই সিট শেয়ারিংয়ের যে ব্যাপারটা রয়েছে, আসন সমঝোতার যে ব্যাপারটা রয়েছে, সেটাকে কিন্তু শেষ করতে হবে বলেই রেখেছেন। তারপরে নইলে কিন্তু তৃণমূল তার মতো ভাবনা চিন্তা করবে। নতুন বছরে তৃণমূল ইন্ডিয়া জোট নিয়ে কি চমক দেয়, তাদের কোন সিদ্ধান্তের কথা ঘোষণা করে, এবং কংগ্রেস এই মুহূর্তে যে জোটের জট, সেই জটের জটিল সুতোকে একেবারে গুছিয়ে নিয়ে মসৃণ একটা ইন্ডিয়া জোট তৈরি করে ফেলতে পারে কিনা এই সময়ের মধ্যে, সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনাদের কিন্তু নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।